গল্পটা শুরু হয়েছিল ১৯৭০ সালে বাবার নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। সেখান থেকে ক্ষমতার শীর্ষে ওঠা, আবার সেখান থেকেই এক অবিশ্বাস্য পতনে দেশ ছাড়তে বাধ্য হওয়া। শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা এখন এক অন্ধকার অধ্যায়ে থেমে আছে। তিনি বর্তমানে ভারতে নির্বাসিত। এই অবস্থাতেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। নয়াদিল্লি তাকে বাংলাদেশে ফেরত পাঠালে যে কোনো সময় এই রায় কার্যকর হতে পারে। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সহিংস দমনপীড়নের অভিযোগে মানবতা বিরোধী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই অভ্যুত্থানের ফলেই তার সরকারের পতন ঘটে। ১৫ বছরের একচ্ছত্র শাসনের পর ধীরে ধীরে কর্তৃত্ববাদী হয়ে ওঠা এই নেত্রী গত বছরের আগস্টে ভারতে পালিয়ে গিয়ে তার ঘনিষ্ঠ মিত্রদের একটি রাজধানীতে আশ্রয় নেন। এখন তিনি দুই দেশের মধ্যে এক জটিল অবস্থার কেন্দ্রবিন্দু। ঢাকা তাকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে, আর তিনি দাবি করে যাচ্ছেন এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি এসব অপরাধ করেননি। শেখ হাসিনার রাজনৈতিক গল্প বাংলাদেশের ইতিহাস থেকে বিচ্ছিন্ন নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা হিসেবে তিনি দেশের স্বাধীনতা সংগ্রাম প্রত্যক্ষ করেছিলেন, কিন্তু ১৯৭৫ সালের সেই রক্তাক্ত রাত পুরো জীবনটাকে পাল্টে দেয়। তার বাসভবনে সেনা কর্মকর্তাদের হাতে তার বাবা, মা ও ৩ ভাই নিহত হন। তিনি ও তার বোন তখন পশ্চিম জার্মানিতে থাকায় প্রাণে বাঁচেন। ১৯৯৬ সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের বিচার শুরুর ঘোষণা দেন। এক মেয়াদ শেষে ক্ষমতা হারিয়ে ২০০৮ সালে আবার সরকার গঠন করলে তাকে এক বদলে যাওয়া নেত্রী হিসেবে দেখা যায়। আরো কঠোর, আরো সতর্ক এবং নিজের অবস্থান অটুট রাখার দৃঢ় প্রতিজ্ঞ। তার শাসন আমলে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ঘটে, ভারত বাংলাদেশ সহযোগিতা গভীরতর হয়। তবে এরই মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, বিরোধীদের উপর দমনপীড়ন, নির্বাচন নিয়ে অনিয়ম ও একদলীয় শাসনের দিকে অগ্রসর হওয়া নিয়ে দেশ বিদেশে সমালোচনা বাড়তে থাকে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুতই জাতীয় গণ আন্দোলনের রূপ নেয়। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের হিসেবে আন্দোলন দমনে অন্তত ১৪০০ মানুষের মৃত্যু ঘটে, কিন্তু এই সহিংসতা আন্দোলন থামাতে পারেনি, বরং আরো প্রবল করে তোলে এবং শেষ পর্যন্ত তার সরকার পতনের মুখে পড়ে। ভারতের রাজনৈতিক শরণার্থী হিসেবে তার বর্তমান জীবন তাকে আবারও এক পুরনো অবস্থায় ফিরিয়ে এনেছে, প্রায় অর্ধ শতাব্দী আগের নির্বাসনের মতো। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতেই তার বিচার চলে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অভিযোগ, বিক্ষোভকারীদের হত্যায় উস্কানি, ফাঁসির নির্দেশ এবং দমনপীড়নে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন। মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের আগামী নির্বাচনের আগে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এবং নেতৃত্ব ছত্রভঙ্গ হয়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকারের সামনে কঠিন রাজনৈতিক ধাক্কা সামাল দেওয়ার বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর সামনে সুযোগ তৈরি হলেও গভীর বিভেদ সহজে কাটবে না বলে মনে করেন অনেকেই। বাংলাদেশ এখনো মিলেমিশে চলার মতো অবস্থায় নেই। আওয়ামী লীগ হয়তো ফিরে আসার পথ খুঁজবে, তবে শেখ হাসিনার নেতৃত্বে নয়। শেষ পর্যন্ত প্রশ্নটা রয়ে যায়, শেখ হাসিনার বিদায় কি এক দীর্ঘ বিভাজনময় যুগের সমাপ্তি ঘটবে, নাকি বাংলাদেশ প্রবেশ করবে আরো অনিশ্চিত এক নতুন অধ্যায়ের দিকে?